আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমি বারবার সেটাই বলি যে আমার শিক্ষার্থী ভালো মানেই তো আমি ভালো, আর এটাই হওয়া উচিত। তোমাকে নিয়েই তো আমার কাজ। আমি শুধু ভালো থাকবো, তুমি ভালো থাকবে না, তা কিন্তু হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই যে আমাকে অনেকে মন্তব্য করেছে, কমেন্টস করেছে, জানতে চেয়েছে যে স্যার একটা উদ্দীপক নিয়ে কথা বললে ভালো হতো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আজকের বিষয়টা উদ্দীপক নিয়ে কথা বলি, কারণ পরিকল্পনা সম্পর্কে জেনেছো, প্রশ্নে কেমন হয় সেটা জানলা না, তাহলে কিভাবে সম্ভব। তাহলে আজকে আমরা একটা উদ্দীপক নিয়ে কথা বলি। আমরা খেয়াল করি বোর্ড আমাদেরকে কীভাবে সাপোর্ট করছে, আমরা বোর্ডের দিকে তাকাই। খেয়াল করো, সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় মেট্রো রেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। কে সিদ্ধান্ত নিয়েছে? সরকার। কেন? দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থিক দিক বিবেচনা করে ঢাকাতে যেহেতু সবসময় একটা জ্যাম লেগে থাকে, মানুষের ভোগান্তি হয়, কষ্ট হয়, সেই চিন্তাগুলো মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে একটি কী স্থাপন করবে? মেট্রো রেল স্থাপন করবে। তারপর কি বলছে? যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। যেটা নির্মাণ হবে সেখানে কিন্তু সময়েরও ব্যাপার, এজন্য বলছে যে যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে। আমরা তো পরিকল্পনা করি, এখন পরিকল্পনা যখন আমরা করি তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি যে পরিকল্পনা সেটা 100% বাস্তবায়ন নাও হতে পারে। কেন নাও হতে পারে? কারণ ভবিষ্যৎ পুরোটাই হচ্ছে অনিশ্চিত। আমি প্ল্যান করেছিলাম যে আগামীকালকে আমি সবাইকে নিয়ে নৌকা ভ্রমণে যাব, কিন্তু সকালবেলা যখনই বের হব তখনই প্রচণ্ড রকমের ঝড় শুরু হয়ে গেল, বজ্রপাত, বৃষ্টি। এখন কি বের হব? অবশ্যই না। তাহলে আমি প্ল্যান যে করেছিলাম সেটা কি হয়ে গেল? পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে কিন্তু সেটা আমাকে সেখানে বিলীন হয়ে গেল। অনেক সময় সেটা হয়, কারণ ভবিষ্যৎ কাউকে কোনো কিছু বলে আসে না, সেটা সম্পূর্ণই অনিশ্চিত থেকে যায়। এজন্য এখানে বলছে যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে কি করবে সেটাও তারা কি করছে, ঠিক করে রেখেছেন, যাতে মেট্রো রেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়। তাহলে উদ্দীপকটা আমরা সবসময় আমি বলি পরীক্ষায় জটপট করে উত্তরটা দিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ উদ্দীপকটা নিয়ে তোমাকে অবশ্যই একটু চিন্তা করতে হবে। আমরা অনেকে মনে করি কি যে স্যার আমি কিন্তু অনেক মেধাবী, উদ্দীপকটা পড়ে উত্তর ধরতে পারি না। তোমাকে আগে উদ্দীপকটা ভালো করে কয়েকবার পড়ো, পড়ার পরে তোমার মাথায় দেখো কি আসে এবং তোমাকে কোন ধরনের প্রশ্নের দিকে ইঙ্গিত করে উদ্দীপক কিন্তু তোমাকে সেটা কিছুটা হলেও তোমাকে ধরিয়ে দিবে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে কি নির্মাণ করবে? মেট্রো রেল নির্মাণ করবে। কতদিন সময় লাগবে? তাও আবার বলছে যে বেশ কয়েক বছর লেগে যেতে পারে। আবার ভিতরে একটু ইঙ্গিত দিয়ে বলছে যেটা করতে যে আমাদের পরিকল্পনা একটু ব্যাঘাত সৃষ্টি হতেও পারে, তার জন্য কি করবে সেটাও কিন্তু চিন্তা করে রেখেছে। এইটাকেই কিন্তু আমাদের মাথায় নিতে হবে আগে। এরপরে এটা কিন্তু ঢাকা বোর্ড 2017 সালের বোর্ড প্রশ্ন। আমরা তোমাকে উদাহরণটা এই কারণে দিয়েছি যেন তোমার বুঝতে সহজ হয় যে আগে যে শুধু আমরা পরিকল্পনা পড়িয়েছি, ধাপ পড়িয়েছি, প্রকারভেদ পড়িয়েছি এবং সেখানে আমরা বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন বেশি হয় এবং এই পরিকল্পনাটা বেশি থাকে, তারই একটা ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা এই উদ্দীপকটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে গয়ে জানতে চেয়েছে উদ্দীপকের মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা। তাহলে খেয়াল করো, বলছে প্রকৃতি ভিত্তিতে। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রকৃতি ভিত্তিতে তাহলে পরিকল্পনার প্রকারভেদ কোথায় কোথায় ছিল। এবার তুমি খুঁজে বের করো, হ্যাঁ চোখ বন্ধ করো, তাকাও কি পেয়েছিলা। ওখানে বলেছিলে কিন্তু লক্ষ্য স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। আগে আমরা লক্ষ্য স্থির করব, তারপর সেটাকে বাস্তবায়ন করার জন্য দুইটা পদ্ধতির কথা বলা হয়েছিল। একটা ছিল স্থায়ী, আর একটা ছিল কি একাত্মক পরিকল্পনা। তাহলে যেহেতু তোমাকে সাপোর্ট করেছে প্রকৃতি ভিত্তিতে, সেহেতু কিন্তু তুমি উদ্দীপকের উত্তর করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে গেল। যদি এই সাপোর্ট না করতো তাহলে একটু কঠিন হয়ে যেত। তাহলে এবার আমরা খুঁজে বের করি, বলছে প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা। প্রকৃতি ভিত্তিতে কী কী পেয়েছিলাম আমরা? স্থায়ী এবং একাত্মক। এবার কি নির্মাণ করবে? মেট্রো রেল।
কতদিন সময় লাগবে? বলছে যে পরিকল্পনা সেটা সময় কয়েক বছর লেগেও যেতে পারে, তাহলে বেশ কয়েক বছর সময় লাগবে। আমরা বলছিলাম বেশ কয়েক বছর সময় লাগবে, এখন কিন্তু তোমাকে আরেকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে। আমরা বলছিলাম যে 1 বছরের কম যদি হয় তাহলে একটা স্বল্পমেয়াদী ছিল, তারপর 1 বছরের বেশি হলে 5 বছরের কম মধ্যমেয়াদী ছিল, 5 বছরের বেশি হলে সেটা দীর্ঘমেয়াদী ছিল। কিন্তু উত্তর কিন্তু সেটা জানতে চায় নাই, কারণ সেটা ছিল মেয়াদ ভিত্তিক। উত্তর কিন্তু জানতে চেয়েছে প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের। ঠিক আছে, তাহলে প্রকৃতি ভিত্তিতে কি আমরা দেখব যে একাত্মক না স্থায়ী। আমরা বলছিলাম স্থায়ী কোনটা, যেটা বারবার বারবার ব্যবহার হয়। একাত্মক কোনটা, যেটা শুধু একবার পরিকল্পনা করব এবং বাস্তবায়ন শেষ হয়ে গেলে সেটার সাথে সাথে আমরা বিলীন করে দিব, সেটা ছিল একাত্মক পরিকল্পনা। তাহলে একাত্মক পরিকল্পনা আমি বলেছিলাম পদ্মা সেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘ বছর কয়েক বছর সময় লেগে যাবে, কিন্তু তারপরেও সেটা কিন্তু একাত্মক পরিকল্পনাই ছিল, কারণ পদ্মা সেতুর সেই পরিকল্পনা দিয়ে আমরা অন্য কোনো সেতু নির্মাণ করতে পারবো না। ঠিক তদ্রূপ মেট্রো রেল স্থাপন, এটা কিন্তু ঢাকায় আমরা বারবার করবো না। বারবার করব? তুমি কি মনে করো যে স্যার মেট্রো রেল তো করছি, এবার এটার উপর দিয়ে আবার মেট্রো রেল দিব, এরকম না। আমরা আমাদের সাধারণ জনগণ যেন সেই তাদের যে কষ্ট লাঘব করতে পারে, সেজন্যই সেই ব্যবস্থাটা সরকার নিয়েছে জনগণের স্বার্থে। এটা ব্যবহার করবে কে? জনগণই কিন্তু ব্যবহার করবে। সেই সুবাদে এটা একবারই আমরা ব্যবহার করব। তাহলে যেটা একবার ব্যবহার করার জন্য হয় সেটা আমি কি বলেছিলাম বলো? কেউ না কেউ বলতে হবে, শুধু আমি বলবো তোমরা বলবা না, তাহলে কেমন হয় বলো? হ্যাঁ, একাত্মক পরিকল্পনা। তাহলে আমরা কিন্তু গয়ের জন্য আমরা পেয়ে গেলাম কি, যে উদ্দীপকের মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা। তাহলে বলছি কোন ধরনের পরিকল্পনা। আমরা উত্তরটা কি লিখব? আমরা যদি উত্তরটা এখানেই তোমাদেরকে আমরা ছোট করে দেখিয়ে দেই, তাহলে আমরা কি পেলাম? একাত্মক পরিকল্পনা। বাকিটা আমরা লিখে নেব, আমরা অল্পতেই কিন্তু বুঝতে পারি। এবং আমি জানি আমার শিক্ষার্থীরা ইনশাল্লাহ অনেক মনোযোগী, তারা অল্প একটু বললেই তারা সেটা ধরতে পারে, কারণ ধারাবাহিকভাবে ক্লাসগুলো যারা করে আসে তারা কিন্তু পিছনের সাইডগুলো মাথায় সবসময় থাকে, এবং এটা এমনভাবে আঘাত করে শিক্ষক বলা মাত্রই কিন্তু সে সেটা ধরতে পারে, এবং তোমরাও পারবে ইনশাল্লাহ। তাহলে এইখানে আমরা 3 নম্বরের জন্য একটা কথা পেয়ে গেলাম যে একাত্মক পরিকল্পনা। শুধু যদি কেউ এই একাত্মক এই শব্দটুকু লিখে আর কোনো কিছু লিখলো না, তাহলে 3-এর মধ্যে তুমি 100% পেয়ে গেলা। এরপরে যদি একাত্মক পরিকল্পনা কি সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করে লিখতে পারি, যে একাত্মক পরিকল্পনা হচ্ছে এমন একটি পরিকল্পনা যেই পরিকল্পনাটি আমি একবার ব্যবহার করার জন্য এমনভাবে সুন্দর করে পরিকল্পনা করি যে সেটা বাস্তবায়ন করব, এমনভাবে যেন সেটা কি হয়, গ্রহণযোগ্যতা পায়, এবং সেটা আমরা বাস্তবায়ন যথাযথভাবে করে আমার সেই চিন্তা চেতনাকে আমি বাস্তবায়িত করতে পারি, এবং আমার পরিকল্পনাটাকে আমরা কি করতে পারি, সম্পন্ন করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারি। কারণ এই অধ্যায়ে কিন্তু বলা আছে যে সিদ্ধান্ত গ্রহণটাও কিন্তু আমাকেই করতে হবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি কি, এটা কোন ধরনের পরিকল্পনা, কিসের ভিত্তিতে? প্রকৃতি ভিত্তিতে একাত্মক পরিকল্পনা। 3-এর জন্য আমার 1 নাম্বার আমাকে দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল শিক্ষকের জন্য। তারপর আমার কাছে জানতে চেয়েছে পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যতের অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে, উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। আমরা যখন পরিকল্পনা করি তখন কিন্তু আমাকে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়, সেটা যেন কি হয়, মিতব্যয়ী হয়, সহজবুদ্ধ হয়, নমনীয় হয়, এবং যে কোনো সময় ভবিষ্যৎ পরিকল্পনাকে আমরা কী করি, পরিস্থিতি মোকাবেলা করতে পারি। এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের আগে থেকে জানা আছে, এবং আমরা আশা করি যে পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি আমরা একবার দেখি তাহলেই কিন্তু আমাদের সেটা মনে রাখবো। সুতরাং এখানে বৈশিষ্ট্যের কথা বলা আছে, কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বলা আছে এবং কেন বলা আছে, বলছে যে তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যে কোনো সময় আমরা আজকে যেটা করেছি সেটা সারা জীবনে এমনটা নাও হতে পারে, যদি এমন না হয় তাহলে পরে কি করব, এটার জন্য কিন্তু আগে থেকে চিন্তা করে রাখতে হয়। কারণ ভবিষ্যৎ আমরা আগেই বলেছি ভবিষ্যৎ হচ্ছে কি পরিপূর্ণই অনিশ্চিত। তাহলে এটা কোন বৈশিষ্ট্যকে ইঙ্গিত করেছে? আমরা যদি শুধু এটুকুর উত্তরটা লিখি, নমনীয়তা। বৈশিষ্ট্য যে গুণগুলোর মধ্যে নমনীয়তা, এই বৈশিষ্ট্যটির উপর নির্ভর করে
আমরা এই 4 নম্বরের ঘয়ের যে উদ্দীপকের যে উত্তরটা রয়েছে সেটাকে আমরা এই নমনীয়তা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে লিখি, তাহলে কিন্তু আমরা সেখানে 4-এ 4 পেয়ে যাব। নমনীয়তা আমাদেরকে কি বলে, যে আমরা যে কাজটাই করি সেই কাজটা যেহেতু ভবিষ্যতে অনিশ্চিত হয়ে যাবে, এই জন্য এটাকে এমনভাবে আমরা সাজাবো যেন আমরা যে কোনো সময় সেটাকে পরিবর্তন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই উদ্দীপকটি যদি মনোযোগ দিয়ে পড়ো এবং এইটা যদি ধরতে পারো, তাহলে পরবর্তী প্রশ্নের ধরনগুলি কিন্তু এইরকমই থাকবে। হয় থাকবে মেয়াদ ভিত্তিক শ্রেণীবিন্যাস থেকে, না হয় থাকবে প্রকৃতিভিত্তিক শ্রেণীবিন্যাস থেকে। এই দুইটা বিষয় যদি আমরা একটু বেশি গুরুত্ব দেই, তাহলে আমরা পরিকল্পনা থেকে আমরা অত্যন্ত সহজ উপায়ে এবং সুন্দর করে আমি আমার পরীক্ষার উত্তরপত্রটা মূল্যায়ন করতে পারবো এবং যথাযথভাবে আমি নাম্বারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা 7 নম্বর পেয়ে গেলাম। 3 এবং 4 10-এর মধ্যে। আর জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে সেটা পুরো বই থেকে থাকতে পারে, এটা যে পরিকল্পনা অধ্যায় থেকে থাকবে সেটা নাও হতে পারে। এই জন্য আমাদেরকে পুরো বইটা পড়তে হবে। 1 এবং 2 নম্বর ক এবং খয়ের জন্য আমরা পুরো বই পড়ব, সেখান থেকে আমরা পাবো। আর উদ্দীপকের মধ্যে দেখে আমরা 3 এবং 4-এর উত্তরটা খুঁজে বের করব। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে এবং প্রতিটি মুহূর্ত যখনই তোমরা সময় পাও তখনই কিন্তু তোমরা SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথে সম্পৃক্ত থাকবে এবং এটাতে সময় দিবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বাণী পৌঁছে দেবে আর বলবে তোমরা সবাই SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।